মনে হচ্ছে কি যে রাজনৈতিক দলগুলোর কি ভোটের জন্য এক ধরনের তাড়া আছে বা অন্তর্বর্তী যে সরকার সেই সরকারের উপর একটা চাপের ব্যাপার আছে কিনা যে দ্রুত ভোটে যাওয়া? না, যে কোনো রাজনৈতিক দলের মূল লক্ষ্য তো ভোটে যাওয়া। হ্যাঁ, ভোটে যে সে ক্ষমতায় আসতে কিন্তু চায়। শুরুর দিকে যে তারা যে যতটা সময় দিতে চেয়েছিল এখন সেই জায়গাটা একটু কমিয়ে না, দিচ্ছে। এখন যেহেতু আমরা নিজেরাও তো তাদেরকে দুটো টাইম লাইন দিয়েছি। একটা আমরা বলেছি যদি মিনিমাম রিফর্মটা হয় সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে আমরা ইলেকশনটা করতে পারবো, 2025 মানে এই চলতি এই চলতি। আর যদি দেখা যায় যে না ওনারা আরো কিছু চাচ্ছেন, আরো কিছু বলিষ্ঠ কিছু রিফর্ম চাচ্ছেন, সেক্ষেত্রে আরো 6 মাস আমরা নেওয়ার কথা বলেছি। তো দুইটার ওয়েতে আমার মনে হয় যে রাজনীতিবিদরা তো অবশ্যই দেখবেন যে রিফর্মগুলো কোন পেসে যাচ্ছে। এই রিফর্মটা আসলে তাদেরও তো প্রত্যাশা কিছু রিফর্ম হোক, তো ওইটার উপরে নির্ভর করবে। এবং তাদের একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল যে এক এক দলের কেউ বলেছে যে আমরা সংস্কারটা করতে দিবে, আবার কেউ বলছে না সংস্কারটা না, ভোটে যাওয়া দরকার। এবং এই যে এইখানে একটু আপনার কাছে জানতে চাই, আপনি কি মনে করেন যে সামনের দিনগুলিতে যে সংস্কার কমিটি তো তাদের রিপোর্টগুলি দিয়ে দিবে অন্তর্বর্তী সরকারের কাছে, তারপর যে ভোট আসবে, ভোটে কোনো একটি দল আসবে বা একটি আমাদের জাতীয় সংসদ হবে, সেইখানে সংস্কারগুলো কতটা মর্যাদা পাবে? না, আমার মনে হয় সংস্কারের আকাঙ্ক্ষাটা, আপনি যদি নেপালের ইতিহাসটা দেখেন, নেপালের সিভিল ওয়ারের পরে যখন সিভিল ওয়ারটা থেমে গেল, প্রচণ্ড ওরা যখন তাদের অস্ত্র গিভ আপ করলেন, তারপরে আপনি দেখেন না ওদের যে রিকনস্ট্রাকশন অনেক দিন সময় লেগেছে। আমরা কি কনস্টিটিউশন চাই, ওরা অনেক একটা মানে ডিবেট এবং একটা রিফর্মের প্রসেসে গেছে এবং ওদের কনস্টিটিউশনটাই রেটিফাই হতে 8 বছর লেগেছে। আমরা যদি অনেকে ভাবছি যে জিনিসটা খুব শর্ট টার্ম করা যায়, খুব কুইক ফিক্স, আসলে কুইক ফিক্স বলে তো কিছু নাই। আমার মনে হয় যে এটা সময় লাগবে, বাট আমরা যতটুকু করে যাব, আমার মনে হয় যে পরবর্তী গভর্নমেন্ট আসলে তারাও একটা প্রেসারে থাকবে আরো কিছু রিফর্ম করা। মানে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই যে আমি সংস্কারের দিকে হাত দিব না, সেই সুযোগটা নাই না, কেননা তারাও তো যারা আসবে বা যারা আসার তাদেরও তো এই জুলাই আগস্টের আন্দোলনের স্টেক ছিল, তারা অংশীজন ছিলেন। জি, না, সেই অংশীজনটা কি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ অংশীজন হচ্ছে যে যেহেতু এটা এককভাবে বা তাদের যে রাজনৈতিক মোর্চা ছিল সেইভাবে আওয়ামী লীগ সরকারকে বা বিগত সরকারকে সরাতে পারেনি, এই যে গতিটা ছিল আন্দোলনের আমাদের ছাত্র জনতার, সেই জন্য তারা অংশীজন হয়েছিল। কিন্তু এখন এই ক্ষমতার রাজনীতিতে যে তারা কতটা পুনর্মূল্যায়ন করবেন বিষয়টাকে? না, ক্ষমতার রাজনীতিতে অবভিয়াসলি তারা চাবেন যে তাদের যেগুলো আইডিয়াকে, সেই আইডিয়াকেই ওনারা ক্যারি করতে বা ওইটাকেই তারা ইমপ্লিমেন্ট দলীয় আদর্শ করে নিতে। বাট আমার মনে হয় যে যেহেতু বাংলাদেশের মানুষ বা একটা পুরো 2-3টা জেনারেশন জেগে উঠেছে, তারা আপনি দেখেন না পুরো এক্সাইটিং ডিবেট হচ্ছে, ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে, আমাদের কনফারেন্স রুমগুলো এখন খুব ভর্তি থাকে, প্রেস ক্লাবে হচ্ছে, পত্রিকার পাতায় হচ্ছে, আপনি অনুষ্ঠান করছেন সেখানে এটার রিফ্লেকশন আমরা দেখছি। তো সব জায়গায় তো হচ্ছে। তো এই আকাঙ্ক্ষা যেগুলো তৈরি হচ্ছে, এটার মাধ্যমে তো আকাঙ্ক্ষাও হচ্ছে যে না আমাদের কোনটা বেটার, আমরা কি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে যাব নাকি আমরা যেই ওয়েস্টমিনিস্টার সিস্টেমে আছি সেইভাবে যাব। আজকে আর্মি চিফের আপনি যদি কথা দেখেন, উনি বলছেন যে প্রেসিডেন্টের যাতে একটু পাওয়ারফুল হন, আর্মি একটা ভারসাম্য যদি থাকে, এই কথাগুলো পলিটিক্যাল পার্টিগুলোও অনেকে বলেছে। তো অনেক ধরনের কথা হচ্ছে এবং ইটস এ ওয়েলকাম, সবাই যাতে তাদের মতগুলো বলেন সিভিল ওয়েতে, ডিবেটে, তাদের ডায়ালগে এই কথাগুলো যেন বারবার আসে, কি চান, কিভাবে চান। আমরা আপনি যদি দেখেন যে আমরা 1972-তে আমরা যে কনস্টিটিউশনটা নিলাম, ডিবেট কিন্তু খুব কম হয়েছে, বা ওই সময় সিভিল সোসাইটি অতটা স্ট্রংও ছিল না। ডক্টর কামাল হোসেন ওনারা এটা ড্রাফটিং করলেন, আর তারপরে যেই ডিবেটগুলো হলো, মানবেন্দ্র লালমা ডিবেটে অংশগ্রহণ করলেন, উনি বাঙালি এবং নন বাঙালির প্রশ্নটা উত্থাপন করলেন। আর যেটা হয়েছে যে সরঞ্জিৎ গুপ্ত বা মইনুল হোসেনের মতো লোকরা হয়তো বা কিছু কিছু কথা বলেছেন, বাট তার চেয়ে বেশি কি ডিবেট হয়েছে? হয় নাই। এবং যখন যে সংশোধনগুলি হলো তখনও তো বিতর্কগুলো হয়, সংসদেও বিতর্ক হয়নি। হ্যাঁ, এবং সিমিলারলি আপনি যদি ক্ষেত্রে দেখেন, 90-এর আন্দোলনের পরে আমরা 7 দল ছিল, 15 দল ছিল, কমিউনিস্ট পার্টিগুলো ছিল, মানে লেফটিস্টরা ছিল, সবাই মিলে আমরা কিন্তু খুব তাড়াহুড়ো করে ওয়েস্টমিনিস্টার সিস্টেমে চলে গেলাম। কিন্তু এতে কিছু কিছু আমাদের ইনহেরেন্ট পলিটিক্যাল কালচারের যে দুর্বলতাগুলো, সেগুলো কিন্তু রয়ে গেল। আমরা ফলে যেটা হলো যে 20 বছর আমরা কেয়ারটেকার সিস্টেমে ছিলাম ঠিকই, কিন্তু আমাদের আস্থার জায়গাটা তৈরি হয় নাই।
ফলে আমি যেমন কেয়ারটেকার গভর্নমেন্টেও তখন আমরা ম্যানিপুলেট করতে গেলাম, ওইখান থেকেই তো ক্রাইসিসটা শুরু। তো আমার মনে হয় যে এই ডিবেটগুলো হচ্ছে ব্রিলিয়ান্ট, এবং আমার মনে হয় যে আমরা যে কাজগুলো করে যাব এই গভর্নমেন্ট, আমরা একটা ব্রডার একটা ফ্রেমওয়ার্কে কাজ করে গেলে তার পরবর্তীতে প্রত্যেকটা যে গভর্নমেন্টই আসুক তারা প্রেসারে থাকবে এই কাজগুলোকে আরও এগিয়ে নিতে প্রত্যেকটা জায়গায়।